প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থিত হয়েছি বিবিএ থার্ড ইয়ারের একটু কঠিন সাবজেক্ট বলতে পারেন সবাই, সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1। তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1-এ আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন। এটাকে আমরা শর্ট ফর্মে ইনসলভেন্সি নামেও চিনি। আসলে এই চ্যাপ্টারের মূল কথাটা কি? মূল কথা হচ্ছে এখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সে নিজেকে দেউলিয়া ঘোষণা করতেছে, মানে সে তার ব্যবসায় লোকসান হয়েছে বা যে কারণেই হোক সে নিজেকে দেউলিয়া ঘোষণা করতেছে। এখন তার যে স্থাবর সহায় সম্পত্তি যা আছে এগুলোকে বিক্রি করে তার যে দেনা মেটানো হবে, এই দেনা মেটানোর জন্য যে হিসাবপত্র করা হয় এটাকেই আমরা ইনসলভেন্সি বা দেউলিয়া হিসাব বলতে বুঝি আর কি। তো দেউলিয়া হিসাবে আমাদের মূলত 4টা ওয়ার্কিং করতে হয়। দেউলিয়া হিসাবের অঙ্কটা করার জন্য আমাদের 4টা ওয়ার্কিং করতে হয়। প্রথমটা করতে হয় ফুললি সিকিউরড ক্রেডিটর্স, দ্বিতীয়টা করতে হয় পার্টলি সিকিউরড ক্রেডিটর্স এবং তৃতীয়টা করতে হয় প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এবং চতুর্থটা আনসিকিউরড ক্রেডিটর্স। তো এই 4টা ওয়ার্কিং যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কটাও খুব ভালোভাবে বোঝা সম্ভব হবে আর কি। তা আমরা একটু মনোযোগ সহকারে দেখি যে কোনটা কি। তো প্রথমেই আমার আছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। ফুললি সিকিউরড ক্রেডিটর্স মানে সংক্ষেপে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা সম্পদ দেখিয়ে আমি যদি লোন আনি এবং মানে সম্পদটাকে জামানত রেখে যদি আমরা লোন আনি এবং ওই জামানত বিক্রি করে যদি সম্পূর্ণ লোনটাকে পরিশোধ করা যায় তবে সেটাকে ফুললি সিকিউরড ক্রেডিটর্স বলে। আমরা যদি একটু উদাহরণস্বরূপ দেখি যে আমার কাছে সম্পদ আছে 50,000 টাকা, স্টক আছে 50,000 টাকা। তো এই স্টককে দেখিয়ে আমি ব্যাংক থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে লোন এনেছি 40,000 টাকা। তো আমি উক্ত ব্যক্তি দেউলিয়া ঘোষিত হয়ে গেছে। এখন তার এই স্টক বিক্রি করে 50,000 টাকা বিক্রি করে অবশ্যই 40,000 টাকা পরিশোধ করা যাবে। মানে তার যে স্টকের মূল্য আছে 50,000 টাকা, এটাকে বিক্রি করে অবশ্যই লোন 40,000 টাকা পরিশোধ করা যাবে। তো লোনের টাকা যদি সম্পদ বিক্রি করে পুরাটাই পরিশোধ করা যায় তখন তাকে আমরা বলবো ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আসি আমরা পার্টলি সিকিউরড ক্রেডিটর্সে। পার্টলি সিকিউরড ক্রেডিটর জিনিসটা কি? পার্টলি সিকিউরড হচ্ছে আমরা যে সম্পদটা জামানত রেখেছি সেই সম্পদ যদি বিক্রি করে ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ করা না যায় বা ঋণের টাকা আংশিক পরিশোধ করা যায় সেক্ষেত্রে আমরা তাকে বলবো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। মানে যদি আমরা ধরি যে আমাদের কাছে স্টক আছে 50,000 টাকা, তো এই স্টককে দেখিয়ে আমি ঋণ নিয়েছি 1 লাখ টাকা। তো 50,000 টাকার স্টক দেখে যদি আমি লোন 1 লাখ টাকা নেই তো 50,000 স্টক বিক্রি করে আমার লোন তো পুরোটা অবশ্যই পরিশোধ হবে না। তো পরিশোধ হবে না বিধায় একে আমরা বলবো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। আশা করি আপনাদের একদম ক্লিয়ার একটা ধারণা তৈরি হচ্ছে। তো এর পরবর্তীতে 3 নম্বরে আমরা যাব হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স মানে অগ্রাধিকার যুক্ত যে দেনাগুলা। এটা খুবই সিম্পল, এই জিনিসগুলোই মূলত অঙ্কে থাকে। রেন্ট, রেটস, ট্যাক্স, স্যালারি, এগুলা অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের আগে আগে দিয়ে দিতে হয়। তো এটাকে বলে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। তো এরপর 4র্থ নম্বরে আমরা যদি দেখি সেটাকে বলে আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর জিনিসটা কি? আনসিকিউরড ক্রেডিটর্স মানে যে সমস্ত ক্রেডিটর্সের বিপরীতে আমাদের কোনো লোন নেই, মানে আমাদের দায় আছে বাট ওই দায়ের বিপরীতে আমরা কোনো জামানত রাখি নাই, মানে জামানতবিহীন যে দেনাগুলো আছে ওইগুলোকে বলে আনসিকিউরড ক্রেডিটর্স। তো আনসিকিউরড ক্রেডিটর্সের মধ্যে কিছু উদাহরণ যদি আমরা দেখি, ক্রেডিটর্স ফর গুডস, লোন ফ্রম ব্রাদার অথবা এখানে ওয়াইফও হতে পারে বা লোন ফ্রম ফ্রেন্ড হতে পারে, তারপর বিল ডিসকাউন্টেড, অ্যাকাউন্টস পেয়েবল, ইটিসি। তো এই ছিল আমাদের 4টা
ওয়ার্কিং এর ব্যাপারে যাবতীয় আলোচনা। তো এখানে আরেকটু প্রবলেম হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে যদি সম্পদের মূল্য ঋণের পরিমাণের সমান হয় তখন আমরা কি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যদি আমাদের সম্পদের মূল্য ঋণের মূল্য সমান হয়। যেমন ধরি যদি স্টক আমরা মূল্য আছে কত 50,000 টাকা, কিন্তু লোনও নেওয়া হয়েছে 50,000 টাকা। তো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে স্টক বিক্রি করে অবশ্যই লোনটা পরিশোধ হয়ে যাবে, কিন্তু আমাদের অঙ্কে যখন আমরা ওয়ার্কিং করব সরকার নির্ধারিতভাবে আমাদের 4% রিসিভার ফি দিতে হবে। তো যখন আমরা এই লোন থেকে 4% রিসিভার ফি বাদ দিয়ে দিব, 4% দিলে আমাদের 2,000 টাকা হয়। তো 2,000 টাকায় যদি হয় তাহলে এই 50,000 থেকে 2,000 বাদ দিলে আমাদের স্টক থেকে যখন আমরা রিসিভার ফিস বাদ দেবো 4% 2,000 টাকা, তখন এই সম্পদের মূল্য হয়ে যাবে 48,000 টাকা। তো 48,000 টাকা যদি হয়ে যায়, 48,000 টাকার স্টক দিয়ে আমরা কখনোই লোন 50,000 টাকা পুরো পরিশোধ করতে পারবো না। তো আমাদের সহজভাবে ধরে নিতে হবে যে যখন কোনো সম্পদের মূল্য এবং ঋণের মূল্য সমপরিমাণ হয় তখন সেটা অবশ্যই পার্টলি সিকিউরড ক্রেডিটরসে দেখাতে হবে। আশা করি সকল ছাত্রছাত্রীরা আপনারা এটা সঠিকভাবে একটা ধারণা নিতে পারছেন। এরপর আমরা যখন অঙ্কে যাব, অঙ্কে আমরা এটার আরো ভালোভাবে প্রয়োগ দেখাতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা অঙ্কে চলে আসছি, যে অঙ্কটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ 2015 সালে এসেছে এবং 2017 সালেও এসেছে। তো আমরা যদি অঙ্কটা একটু পড়ার চেষ্টা করি, ডিটারমাইন দ্য ভ্যালু অফ সিকিউরিটি ফুললি পার্টলি সিকিউরড ক্রেডিটরস ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। মানে নিচে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে আমাকে ফুললি সিকিউরড ক্রেডিটরস এবং পার্টলি সিকিউরড ক্রেডিটরস এই দুটাকে দেখাতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি কি বলা আছে। ক্রেডিটর সিকিউরড বাই লিওন অন স্টক, টাকা 20 লাখ। তো এখানে বলছে যে স্টকের বিপরীতে লোন আনা হয়েছে কত, 20 লাখ টাকা। স্টকের বিপরীতে লোন আনা হয়েছে কত, 20 লাখ টাকা। তো আমরা একটু দেখি যে স্টকের মূল্য কত। তো স্টকের মূল্য আছে যে 30 লাখ টাকা। তো আমরা একটু আগে যে রুলসগুলো একটু শিখেছি, তো সেখানে বলা ছিল যে যদি সম্পদ বিক্রি করে পুরো টাকা পরিশোধ করা যায় ঋণের, তাহলে সেটা ফুললি সিকিউরড ক্রেডিটরস হবে। তাহলে অবশ্যই 30 লাখ টাকা দিয়ে অবশ্যই 20 লাখ টাকা পরিশোধ করা যাবে। এই জন্য আমরা এখানে দেখাইছি ক্রেডিটরস ফুললি সিকিউরড বাই লিওন অন স্টক। এখানে আমরা গ্রস মানে যেটা ঋণের পরিমাণ, এখানে গ্রস না লিখে আপনি অ্যামাউন্ট অফ লোনও লিখতে পারেন। গ্রস লায়াবিলিটিস এর বদলে অ্যামাউন্ট অফ লোনও লেখা যায়। তো আমরা লোনের পরিমাণ লিখলাম 20 লাখ টাকা এবং আমাদের সম্পদ ভ্যালু অফ সিকিউরিটি মানে যে সিকিউরিটিটা আমাদের মানে স্টকটা, এটার মূল্য আছে 30 লাখ টাকা। তো 30 লাখ টাকা দিয়ে অবশ্যই 20 লাখ টাকা পরিশোধ করা যাবে। তো আমরা গেল। এরপর যদি আমরা পরে অঙ্ক পড়ার চেষ্টা করি, মর্গেজ অন বিল্ডিং 15 লাখ টাকা। তো বিল্ডিং এর বিপরীতে আমি বিল্ডিংটাকে মর্গেজ রেখে আমি লোন নিয়েছি কত, 15 লাখ টাকা। তো আমরা এখন যদি অঙ্কের ভিতরে বিল্ডিংটা একটু খুঁজে বের করার চেষ্টা করি যে বিল্ডিং কত আছে, রিয়ালাইজ অ্যাজ বুক ভ্যালু সেলিং এক্সপেন্স 1 লাখ টাকা, বিল্ডিং এর মূল্য আছে 20 লাখ টাকা। তো এখানে সেলিং এক্সপেন্স যেটা আছে সেটা এই বিল্ডিং এর এই মূল্য থেকে বাদ যাবে। তো 20 লাখ টাকা থেকে যদি 1 লাখ টাকা বাদ যায়, তাও আমাদের বিল্ডিং এর মূল্য আছে কত, 19 লাখ টাকা। তো বিল্ডিং বিক্রি করে আমি অনায়াসেই এই মর্গেজ অন বিল্ডিং এর যে টাকাটা সেটা আমি পরিশোধ করতে পারবো। তো লোন যদি পুরো পরিশোধ করা যায় তাহলে আমরা শিখেছি কি যে এটা অবশ্যই ফুললি সিকিউরড ক্রেডিটরস। তো এই জন্যই আমরা দেখাইছি মর্গেজ অন বিল্ডিং, লোন নিয়েছি কত 15 লাখ টাকা এবং সম্পদের মূল্য দেখাইছি কত 20 লাখ টাকা। পরবর্তীতে অবশ্য আমরা ওই যে বললাম যে 1 লাখ টাকা মাইনাস হবে, সেটা আমরা সেলিং এক্সপেন্স ফর বিল্ডিং 1 লাখ টাকা এই যে মাইনাস করে দেখাইছি। আচ্ছা, তো অঙ্ক যদি আমরা পরে পড়তে যাই তাহলে কি আসে, ক্রেডিটরস সিকিউরড বাই লিওন অন শেয়ার 70 লাখ টাকা। তো এখানে শেয়ারের বিপরীতে ঋণ আনা হয়েছে কত, 70 লাখ টাকা। তো আমরা যদি একটু শেয়ারটা হিসাব করি, যে শেয়ারটা দেখি কি আছে, শেয়ার ইন ইউসিএল 32,000 শেয়ার অফ টাকা 100 ইচ, কত আছে 32 লাখ টাকা।
এখন এই 100 টাকা হচ্ছে অভিহিত মূল্য, কিন্তু এখানে দেওয়া আছে সেলস এট টাকা 80 পার শেয়ার। কত টাকা বিক্রি করা যাবে? 80 টাকা করে বিক্রি করা যাবে। তো 80 টাকা যদি বিক্রি করা যায়, তাহলে আমরা যদি এখানে একটু গুণ করি, তো বন্ধুরা আমরা যদি দেখি যে 32,000 শেয়ার কত টাকা করে, 80 টাকা করে কত আসে? 25,60,000 টাকা। তো আমরা কিন্তু ঋণ নিয়েছি কত? আমরা ঋণ নিয়েছি 70,000 টাকা, কিন্তু আমাদের এই শেয়ার বিক্রি করে টাকা আসবে কত? 25,60,000। তো 25,60,000 যদি টাকা আসে, তাহলে এটা ঋণ তো পুরো পরিশোধ হলো না, তাহলে এটা অবশ্যই, যেহেতু আংশিক পরিশোধ হয়েছে, এটা যাবে কোথায়? পার্টলি সিকিউরড ক্রেডিটরস। এই যে আমরা দেখিয়েছি ক্রেডিটর সিকিউরড বাই লিওন অন শেয়ার। আমরা ঋণ নিয়েছি কত? অ্যামাউন্ট অফ লোন 70 লাখ টাকা, বাট আমাদের কাছে সম্পদ আছে কত? 25,60,000 টাকা। তাহলে পার্টলি সিকিউরড ক্রেডিটরসে গেল। এরপর এখানে আবার একটু বলা আছে যে এই শেয়ার বিক্রি করতে হলে আবার ব্রোকারেজ ফি দেওয়া লাগবে। ব্রোকারেজ ফি প্রতি শেয়ারে কয় টাকা? 1 টাকা করে। তো ব্রোকারেজ ফি দিলাম আমরা। তো ব্রোকারেজ ফি অবশ্যই এটা আমাদের চলে যাবে, তো এটা ব্রোকারেজ ফি আমরা 32,000 থেকে বাদ দিলাম। প্রতিটা শেয়ার 1 টাকা গুণ করলে 32,000 টাকা হয়। বাদ দেওয়ার পর 25,28,000। এখন আমাদের সরকার নির্ধারিত ফি আছে, রিসিভার ফি 4%। তো আমাদের মোট টাকা আছে কত? 49 লাখ। তো 49 লাখে 4% দিলে আমাদের হয় 1,96,000। আমরা ক্যালকুলেশন করলে 47,04,000। এরপর আমরা পার্টলি সিকিউরড ক্রেডিটরস, আমাদের রিসিভার ফি বাদ দিতে হবে 4%। তো 4% বাদ দিলাম, 1,01,120। আমাদের ভ্যালু অফ সিকিউরিটি আসছে 24,26,880। আশা করি বন্ধুরা এই অঙ্কটা সম্পর্কে আপনাদের একটা ক্লিন ধারণা তৈরি হয়েছে। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।